Hello viewers, this is Principal Amar Khan and you are watching Learn and Lead the World. Today I will discuss about preposition. আপনারা কি জানেন preposition কি? কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয়? সেন্টেন্সে প্রিপোজিশনের গুরুত্ব কি? আজকে ইংলিশ স্পোকেন কোর্সের 12 নম্বর ক্লাসে আমরা প্রিপোজিশনের খুঁটিনাটি সবকিছু শিখব। আর ইউ রেডি? লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমার সম্পর্কে একটু বলে নেই। দিস ইজ প্রিন্সিপাল এমআর খান, মোহাম্মদ রাশিদ খান, অ্যান্ড আপনারা দেখছেন লার্ন অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড, একটি ইউটিউব চ্যানেল। এবং আমি বরাবর আপনাদেরকে ইংলিশ স্পোকেন কোর্সের ক্লাস দিয়ে আসছি। মোট 24টি ক্লাস দিব, তার মধ্যে আজকে 12 নম্বর ক্লাস। আই হোপ এই ক্লাসটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং ইংলিশ স্পিকিং এ প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জানবেন। ওকে, ফার্স্ট অফ অল ইউ ক্যান সি ইন দ্য কম্পিউটার স্ক্রিন লার্ন অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল MR Khan. Okay, fine. Today we will discuss about preposition course, in spoken course in Bangla, class number 12. Okay, preposition basic. Okay, pre মানে কি? Pre, বলেন তো আমার সাথে সবাই। প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি? পূর্বে। পজিশন মানে অবস্থান। পূর্বের অবস্থানকে বোঝাচ্ছে প্রিপজিশন। অন, অ্যাট, ইন, ফর, আফটার, বিফোর সবই হচ্ছে প্রিপজিশন। এবং এগুলো কিসের পূর্বে বসে? সাধারণত নাউন, প্রোনাউন অথবা যে কোনো শব্দের পূর্বে এটা বসে আগের শব্দের সাথে পরের শব্দের একটি কানেক্টিভিটি ঘটায়। প্রিপজিশন সাধারণত সেন্টেন্সকে স্মার্ট করে বলার জন্য, সাধারণত সেন্টেন্সকে এলাবোরেট করার জন্য প্রিপজিশন ইউজ করতে হয়। তো প্রিপজিশন তার মানে কি? প্রি পূর্বে, পজিশন মানে অবস্থান। আমরা কোনো শব্দের পূর্বে একটি প্রিপজিশন বসিয়ে তারপরে ওই শব্দের সাথে এই শব্দের একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব এবং সেন্টেন্সটা বড় হবে এবং আপনার ইংলিশ স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়বে। এটাই প্রিপজিশনের কাজ। যেমন আমি যদি বলি আই সি, আমি দেখি, আই সি পেপার ওয়েট টেবিল, তাহলে কি এটা সেন্টেন্সটা হবে? এটা কি বলতে হবে? আই সি আ পেপার ওয়েট অন দ্য টেবিল। অন দ্য টেবিল, এই অনটা কি করেছে? টেবিলের সাথে আমার যে দেখা যে জিনিসটা, এই পেপার ওয়েট, এটাকে কি করেছে? টেবিলের সাথে সংযুক্ত স্থাপন করে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করেছে। তাহলে আমি যদি বলি আই সি দ্য পেপার ওয়েট টেবিল, তাহলে এটা সেন্টেন্সটা কি রং হচ্ছে? হচ্ছে না। কিন্তু যদি বলি আই সি দ্য পেপার ওয়েট অন দ্য টেবিল, তাহলে কি হচ্ছে? সেন্টেন্সটা কানেক্টিং হচ্ছে। এবং এটা কিসের পূর্বে বসেছে? টেবিলের পূর্বে। তাহলে একটা নাউনের পূর্বে বসে আরেকটা নাউনকে কানেক্টিং করে দেওয়াটাই হচ্ছে প্রিপজিশনের মেইন কাজ। ওকে, এইগুলো অনেক কঠিন বলতে ক্যাচাল, বুঝতে কঠিন। আমি মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা কি কি শিখবো? ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্য মিনিং অফ দ্য প্রিপজিশন, দেন প্রিপজিশনের ইউজ শিখবো। এই যে প্রথমে আমরা শিখবো মিনিং অফ ইম্পর্টেন্ট প্রিপজিশন এবং ইউজ অফ প্রিপজিশন বেসিক নলেজটা আজকে শিখবো। আগামী ক্লাসে 13 নম্বর ক্লাসে আমরা একটা মজার ক্লাস দেখবো, সেটা হচ্ছে প্রিপজিশন উইথ মুভমেন্ট ভার্বস, এটা নিয়ে আলোচনা করব। আর শিখবো প্রিপজিশন ওয়ে অফ টাইম, সময়ের প্রিপজিশন গুলো কি কি হয়। সময় বলতে হলে আমরা কখন কোন প্রিপজিশন ইউজ করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু ওয়েট করেন, আপনারা শেষের দিকে এই ক্লাসটা এই জিনিসটা শিখতে পারবেন কোন সময়ে আমরা কোন প্রিপজিশন ইউজ করব। আর ইউ রেডি? ওকে, ফার্স্ট অফ অল উই উইল নো অ্যাবাউট মিনিং অফ দ্য প্রিপজিশন। দেখেন, প্রথমে হচ্ছে প্রিপজিশন, এটা যেমন ভেতরে। ভেতরে মানে কি? ইন অথবা ইনসাইড। আমার সাথে সাথে একটু বলবেন কাইন্ডলি, ভেতরে মানে কি? ইন অথবা ইনসাইড। ইন মানে হচ্ছে এই যে ভেতরে, আমি একটা রুমের ভেতরে। ওকে, ইনসাইড মানেও কিন্তু ভেতরে। যেমন আমি একটা রুমের, আমি এখন যদি আমার লোকেশনটা বাইরে থেকে কেউ বলে যে স্যার কোথায়, সে বলবে ইনসাইড দ্য রুম, সে রুমের ভেতরে। তাহলে ইন এবং ইনসাইড দুইটাই ভেতরে বোঝায়, তবে এটার ব্যবহারের একটু টেকনিক আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সঙ্গে মানে উইথ, শুধু সঙ্গে না, সঙ্গে, সাথে, নিয়ে, দিয়ে, সহ। সঙ্গে, সাথে, নিয়ে, দিয়ে, সহ, এই সবগুলোর অর্থই মিনিং করবে উইথ দিয়ে। যেমন আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব।
ওকে, ওপরে অন অথবা অ্যাবভ। ওকে, জাস্ট লুক, এই পেপার ওয়েটটা হচ্ছে টেবিলের ওপরে অন, টেবিলের উপরে হচ্ছে অন, কিন্তু ধরেন একটা ফ্যান টেবিলের উপরে আছে, এটা কি ঝুলন্ত অবস্থায় আছে, তাহলে এটা কি হবে বলেন তো? অ্যাবভ। আমি একটু দ্রুত বলে যাচ্ছি কারণ এগুলো জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের পড়াটা মনে রাখার জন্য। আপনারা কাইন্ডলি এই যে যেই পেজটা আছে এই পেজটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ এই মিনিং গুলো অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে ফর প্রিপোজিশন। এই প্রিপোজিশনের মিনিং গুলো যদি আপনি না জানেন আপনি প্রিপোজিশন ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই কাইন্ডলি স্ক্রিনশট দেন এবং এই শব্দগুলো আমার কাছ থেকে এখন বুঝে নেন। আমি যেভাবে বোঝাচ্ছি বুঝে নেন, তাহলে আপনার এটা মনে রাখতে সুবিধা হবে। ওকে, অভিমুখে টুয়ার্ডস, ধরেন আমার দিকে কোনো কিছু, আমার অভিমুখে কোনো কিছু আসতেছে, সেটা টুয়ার্ডস। আর আমি একদম খুবই সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, যদি এক বাক্যে না বোঝেন তাহলে পরবর্তী ক্লাসে ওর জন্য ওয়েট করেন, আমি আরো বিস্তারিতভাবে পরের ক্লাসে বুঝিয়ে দিব। দিকে বা প্রতি, টু, টু মানে যেমন ধরেন আমি স্কুলের দিকে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু স্কুল, আমি আমি অফিসের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস। কিন্তু যদি কোনো স্পেসিফিক জায়গা নির্দিষ্ট করে না যায়, ধরেন আমি একটা জায়গার অভিমুখে যাচ্ছি, আমি অন্য জায়গায় যেতে পারি, তখন হয়ে যাবে টুয়ার্ডস। যেমন দ্য শিপ ইজ কামিং টুয়ার্ডস দ্য পোর্ট, শিপটা পোর্টের দিকে আসতেছে। এখন পোর্টের তো একটা কোনো নির্দিষ্ট জায়গায় আসতেছে না, সে পোর্টের যে কোনো একটা স্পটে সে আসতে পারে, আবার নাও আসতে পারে। ওকে, তো তারপর হচ্ছে ভেতর দিকে গতি, ভেতর দিকে গতি মানে হচ্ছে ইনটু, ইনটু মানে বলতে কি, এখন ধরেন কেউ একজন আমার রুমের ভিতরে ঢুকলো, তাহলে ইনটু মানে সে ভেতর দিকে গতি, মানে একটা গতি নিয়ে সে ভিতরে আসলো, সেই ক্ষেত্রে আমরা বলবো ইনটু। ওকে, তারপরে মধ্যে ইন, এটা তো প্রথমে বলেছিলাম, মধ্যে ইন কোনো কিছু হতে আউট অফ, কোনো কিছু হতে আউট অফ। যেমন ধরেন আমি 10টা থেকে 5টা নিলাম, তাহলে আই টেক 5 out of 10, মানে 10টা থেকে কটা নিলাম? 5টা। কোনো কিছু থেকে যদি হয় সেটা হচ্ছে আউট অফ, বাহিরে, আউট অথবা বিয়ন্ড। এই জিনিসটা একটা মজার জিনিস, একটু শিখে নেন। বাহিরে কি? আউট অথবা বিয়ন্ড। মাইন্ড ইট, আউট হচ্ছে কি ফিজিক্যালি বাহিরে, ফিজিক্যালি বাহিরে, যেমন ওই লোকটা বাহিরে, দ্য ম্যান ইজ আউট অফ মাই রুম। কিন্তু যদি বলি আমার ধারণার বাহিরে, আমার চিন্তার বাহিরে, আমার কল্পনার বাহিরে, এগুলো কিন্তু ফিজিক্যাল না, এগুলো হচ্ছে ইমাজিনেশনের একটা ব্যাপার, এই ধরনের ক্ষেত্রে হবে বিয়ন্ড। তাহলে দ্য গ্রামার ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি, বিয়ন্ড মাই নলেজ, এটা আমার নলেজের, আমার জ্ঞানের বাহিরে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে হবে বিয়ন্ড। র এর জন্য অফ, যেমন যেমন দ্য কালার অফ দ্য ডায়েরি, দ্য কালার অফ দ্য ডায়েরি ইয়েলো, তাহলে ডায়েরির কালার, এর কালার, তাহলে সেটা হচ্ছে কি কি ডায়েরির, মানে ডায়েরি এর কালার, এই এর জন্য কি আসবে? অফ আসবে। আরো ডিটেলস বুঝিয়ে দিব, মজার মজার ক্লাস, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনারা যারা করছেন আমার বিশ্বাস খুবই উপকার হচ্ছে আপনাদের, যারা করছেন না দয়া করে তাদেরকে একটু শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলো এখন খুবই রিচ কম হচ্ছে, এটা আমারই দোষ, বিকজ আমি দীর্ঘ 3-4 মাস কোনো ভিডিওই দিই নেই। এখন আমি আবার প্রতি প্রতি শনিবারে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তারপরেও হয়তো অনেক সময় গ্যাপ হতে পারে, আই এম নট শিওর। তো এর জন্য আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, অর্থাৎ এটা একটু লাইক করে দেন, কমেন্টস করেন, বেশি বেশি কমেন্টস করেন এবং শেয়ার করেন, তাহলে আবার আমার ভিডিওগুলো রিচ হবে। রিচ হলে আমি আবার ইন্সপাইরেশন পাবো এবং আবার ভালো ভালো ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু আমাকে হেল্প করবেন। তারপর দেখেন বিষয় অফ অথবা অ্যাবাউট, যেমন আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে, তার বিষয়ে কিছুই জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট অফ দ্য ম্যাটার, আমি এই ম্যাটার সম্পর্কে কিছুই জানি না। তাহলে অফ অথবা অ্যাবাউট মানে কি? বিষয়, কারণে, ফর অথবা বিকজ অফ, আপনারা এটা জানেন। যেমন আই এম ওয়ার্কিং ফর ইউ, আমি তোমার জন্য, তোমার কারণে আমি কাজ করছি। আই এম ওয়ার্কিং বিকজ অফ মাই স্টুডেন্টস, বিকজ অফ মাই লার্নার্স, আমি আমার লার্নার্সদের জন্য আমি কাজ করছি। সত্ত্বেও, স্পাইট অফ, যেমন আমরা বলি তার টাকা থাকা সত্ত্বেও সে সে গরিব, ঠিক আছে? ইন স্পাইট অফ হ্যাভিং মানি হি ইজ পোর, মানে মানসিকভাবে সে দরিদ্র। তাহলে কি সত্ত্বেও ইংরেজিটা কি হবে? ইন স্পাইট অফ। সত্ত্বেও মানে কি হবে? ইন স্পাইট অফ। দ্বারা বা নিকটে বাই, যেমন আই গো টু মাই অফিস বাই বাস,
আমি বাস দিয়ে আমি স্কুলে যাই, তাহলে এটা কি হবে? বাই দ্বারা। অথবা হি অলওয়েজ সিটস বাই মি, সে সবসময় আমার পাশে বসে, তাহলে আমার পাশে বা নিকটে বোঝাতে বাই ব্যবহার করতে পারেন বা হয়। থেকে বা হতে ফ্রম, এটা আপনারা সবাই জানেন, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে বা বাংলাদেশ হতে এসেছি বা বাংলাদেশ থেকে। বা হি ইজ ফ্রম ইউএসএ, সে ইউএসএ থেকে, এরকম বলতে পারেন। দ্বারা বা নিকটে বাই, এটা একটু আগে আলোচনা হয়েছে, এটা আর বলবো না। পেছনে বিহাইন্ড, আমার পেছনে একটা ওয়াল আছে, দ্য ওয়াল ইজ বিহাইন্ড মি, তাহলে পেছনে হলে কি হবে? বিহাইন্ড, সরি বিহাইন্ড। নিকটে ক্লোজ টু, ক্লোজ টু, যেমন আই অ্যাম ভেরি ক্লোজ টু দ্য ডেস্কটপ, আমি আমার ডেস্কটপের খুবই নিকটে, ঠিক আছে, এটা হচ্ছে নিকটে। আড়াআড়ি ভাবে অ্যাক্রস, আড়াআড়ি ভাবে মানে হচ্ছে অ্যাক্রস, যেমন ধরেন আমরা রাস্তা পার হই না আড়াআড়ি ভাবে, জেব্রা ক্রসিং দিয়ে যে পার হই, সেটা হচ্ছে অ্যাক্রস। ওকে, তারপরে কি? বিরুদ্ধে, এগেইনস্ট, হি ইজ টকিং এগেইনস্ট মি, সে আমার বিরুদ্ধে কথা বলছে, তাহলে বিরুদ্ধে, কারো বিরুদ্ধে। অথবা আমরা বলতে পারি যে একজনের বিরুদ্ধে একজন যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, এই ধরনের কথাকে আমরা এগেইনস্ট দিয়ে বলতে পারি। পাশে, হ্যাঁ, যেমন ইন্ডিয়া ইজ ফাইটিং এগেইনস্ট পাকিস্তান, ইন্ডিয়া হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, অথবা পাকিস্তান ইজ ফাইটিং এগেইনস্ট ইন্ডিয়া, এরকম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, এটা আসলে আশা করি বুঝতে পেরেছেন, ইজি অনেক বিষয়টা। পাশে, পাশে মানে কি? বাই বা বিসাইড, এটা একটু আগেও বলেছি যে পাশে, নিকটে, এটাই হচ্ছে এটা। পরে, আফটার, আই উইল গো টু মাই হোম আফটার দ্য ক্লাস, আমি এই ক্লাসের পরে আমি আমার বাসায় যাব, আই উইল গো টু মাই হোম আফটার দ্য ক্লাস, তাহলে এটা হবে আফটার। পূর্বে, বিফোর, বিফোর মানে কি? পূর্বে, বিফোর, এফ ও আর ই হবে, তো এফ ও আর ই, এটা মিস্টেক, এটা কারেকশন করে নেবেন কাইন্ডলি। তাহলে পূর্বে কি? বিফোর। যেমন আই আই ওয়েক আপ বিফোর সানরাইজ, সানরাইজ মানে কি? সূর্যোদয়, সূর্যোদয়ের পূর্বে আই ওয়েক আপ, ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, তাহলে আই ওয়েক আপ বিফোর সানরাইজ, সূর্যোদয়ের পূর্বে আমি ঘুম থেকে উঠি। পরিবর্তে, পরিবর্তে মানে কি? স্টেট অফ, লাইক আই উইল টেক কফি ইন স্টেট অফ টি, আমি চায়ের পরিবর্তে কফি নেব, আই উইল টেক কফি, আমি কফি নেব ইন স্টেট অফ টি, টি মানে চা, চায়ের পরিবর্তে আমি কি খাবো? কফি খাবো। আর যদি আমি মানে চা খেতে চাই কফির পরিবর্তে, তাহলে চাটা আগে আসবে, তাহলে কি হবে? আই উইল টেক টি ইন স্টেট অফ কফি, যেটার পরিবর্তে যেটা খাবো, যেটা খাবো সেটা আগে, বা যেটা নিব সেটা আগে, আর যেটার পরিবর্তে সেটা ইন স্টেট অফ এর পরে হবে। ওকে, ওকে, ফাইন। নেক্সট, তারপর কি আছে? ইনস্টেড অফ বললাম, পরিবর্তে। নিচে, নিচে মানে কি? আন্ডার, যেমন দ্য শু ইজ আন্ডার মাই টেবিল, জুতোটা কোথায়? আমার টেবিলের নিচে, তাহলে নিচে হলে কি হবে? আন্ডার। মধ্যে, পার্থক্য, বিটুইন। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করি, বিটুইন মানে হচ্ছে দুটা জিনিসের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে। ওকে, আমি একটা এক্সাম্পল দেই, লাইক দিস ইজ মাই মাউস, দিস ইজ আ ডায়েরি, অ্যান্ড দিস ইজ মাই মোবাইল। ওকে, তাহলে কি হবে? দ্য মোবাইল ইজ, দ্য মোবাইল ইজ বিটুইন মাই ডায়েরি অ্যান্ড দ্য মাউস, আমার ডায়েরি এবং এই মাউসের মাঝখানে কি? মোবাইল। তাহলে মধ্যে মানে দুইটা জিনিসের মধ্যে যদি পার্থক্য বোঝায়, যেমন ধরেন এইটা এবং এইটার মধ্যে এটার পার্থক্য, মানে এটার মাঝখানে অবস্থান করতেছে। নর্মালি ইন মানে মধ্যে, ওইটা হচ্ছে একটা গোটা একটা জিনিসের মধ্যে, কিন্তু দুইটা জিনিসের মধ্যে যদি পার্থক্য করে বোঝানো হয় তখন হবে বিটুইন। আচ্ছা, বিটুইনটা কোথায় হবে? যেমন দ্য মোবাইল মানে যেই জিনিসটার মধ্যে, সেটা আগে হবে। দ্য মোবাইল ইজ বিটুইন দ্য ডায়েরি, এক সাইডে একবার বলবেন, তারপরে অ্যান্ড দ্য মাউস, তাহলে দুইটা জিনিসের মাঝখানে হচ্ছে গিয়ে কি? মোবাইলটা, তাহলে মোবাইলটা আগে বলবো, তারপর কোন দুটা জিনিস, সেই দুটা জিনিসের নাম বলবো। যেমন আমি বলতে পারি দ্য দ্য কার, দ্য কার ইজ বিটুইন আ ট্রাক অ্যান্ড আ বাস, অর্থাৎ একটা কার আছে, একটা গাড়ি আছে, গাড়িটা কোথায় আছে? একটা ট্রাক এবং একটা বাসের মাঝখানে আছে, তাহলে এটা হবে কি? কি? বিটুইন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্রতিবাদে অ্যাট, যেমন লুক অ্যাট মি, আমার দিকে, আমার প্রতি তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও,
লুক অ্যাট মি। ওকে, তাহলে প্রতিবাদে বোঝাতে কি হবে, অ্যাট ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, অ্যাকচুয়ালি এই ক্লাসটি এত ডিটেলসে আমি আপনাদেরকে দিব, আরো ডিটেলসে দিব, কারণ প্রিপোজিশন এমন একটি গ্রামার, এমন একটা টপিক যেটা আপনার ইংলিশ স্পিকিং, রাইটিং সবকিছুর জন্যই অনেক ইম্পর্টেন্ট। প্রিপোজিশন দিয়ে এমন এমন সেন্টেন্স মেক করা যায়। আমরা অনেকেই যারা ইংরেজিতে অনেক দুর্বল, তারা অনেক সময় ভাবি যে এত বড় বড় সেন্টেন্স স্যাররা বা যারা ইংরেজি জানে এরা কিভাবে বলে। অ্যাকচুয়ালি এটার কারিশমাটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যে যত ভালো ইউজ করতে পারে, সে তত বড় বড় সেন্টেন্স বলতে পারে এবং তার কথা বলার জড়তা অনেক কমে যায়। তার ইংলিশ রাইটিং, ইংলিশ গ্রামার ইউজের অনেক উপকার হয়। এর জন্য বলবো, কাইন্ডলি এই যে মিনিংটা, এই মিনিংটা, এই প্রিপোজিশন গুলো সবগুলো যেভাবে বুঝিয়ে দিলাম, যদি না বোঝেন আবার একটু ব্যাকে যাবেন, যে ভালো করে শুনবেন, শুনে বুঝে আসবেন। আর একটা কথা বলবো, যদি কোনোটা না বুঝেন, মানে ধরেন আমি কয়েকবার বললাম বা আপনি কয়েকবার শুনলেন তারপরে বুঝতেছেন না, যেমন ধরেন বিয়ন্ড, এই বিষয়টা আপনি হয়তো বুঝতেছেন না, তাহলে আমাকে কমেন্টসে লিখে দেন যে স্যার আমি বিয়ন্ডটা বুঝতেছি না, আমি আবার কমেন্টসে আপনাকে রিপ্লাই দিয়ে দিব যে এই বিয়ন্ড হলে এই ব্যবহার, একটা এক্সাম্পল দিয়ে দিব। এভাবে আপনারা কমেন্ট করে দিতে পারেন আমাকে, যেটা বুঝতেছেন না সেটা কমেন্টে লিখে দেন, যেটা বুঝতেছি না আমি ওইটা আবার একটা এক্সাম্পল লিখে কমেন্ট করে দিব, তাহলে আপনি ওই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা এই জিনিসটা পড়ে নেবেন। আগামী ক্লাস নেক্সট স্যাটারডে হতে পারে, নেক্সট স্যাটারডের আগে সবাই এই প্রিপোজিশন গুলো মুখস্থ করে আমাকে পড়া দিতে হবে। আর আমরা চেষ্টা করব নেক্সট ফ্রাইডেতে একটা লাইভ ক্লাস নিয়ে আসতে, যদি পসিবল হয় লাইভ ক্লাস নিয়ে আসবো। লাইভ ক্লাসে ইউটিউব লাইভ হবে, লাইভ ক্লাসে আপনাদেরকে এই পড়াটা সবাইকে দিতে হবে, অর্থাৎ প্রিপোজিশনটা ভালো করে পড়ে রাখবেন। আমি একটা একটা করে শব্দ লাইভে বলবো, আপনারা উত্তর দিবেন, আপনি বলবো আপনারা উত্তর দিবেন। ওকে, নেক্সট ফ্রাইডে, গেট রেডি ফর দ্যাট। এবার আমরা চলে যাব ইউজ অফ প্রিপোজিশন। ইউজ অফ প্রিপোজিশন এবং বেসিক জিনিসটা, এরা ইউজ অফ প্রিপোজিশনের মধ্যে এটা কিন্তু ওই যে যেটা বলেছিলাম প্রিপোজিশন, ওই যে সরি একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে বলেছিলাম ইউজ অফ প্রিপোজিশন বেসিক, এই যে প্রিপোজিশন অফ টাইম, এইটার বেসিক শুধু মানে টাইমের ক্ষেত্রে, সময় বলার ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশনটা ইউজ করব সেটা নিয়ে আলোচনা করব। এই যে দেখেন, সেটা হচ্ছে প্রথমে অ্যাট। সময় বলার ক্ষেত্রে আমরা তিনটা প্রিপোজিশন ইউজ করব, একটা হচ্ছে অ্যাট, অন, ইন। অ্যাট, অন, ইন, এই তিনটা প্রিপোজিশন ইউজ হয় টাইম বলার ক্ষেত্রে। দেখেন অ্যাট কখন ইউজ হবে, যদি কোনো টাইম বলতে চাই, ফিক্সড একটা টাইম, যেমন 7:30, 9:15, এরকম আমরা বলি না, তাহলে টাইম, এই সমস্ত ভাঙা ভাঙা যত টাইম আছে সেই টাইমের ক্ষেত্রে আপনি অ্যাট বলতে হবে। যেমন কাম অ্যাট 7:30 PM, 7:30 আসো। ইউ শুড কাম অ্যাট 7:30 PM, তোমার 7:30 আসা উচিত। তাহলে এই যে ভাঙা একটা টাইম বললাম, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, অ্যাট বলবো। এখানে ইন অথবা অন বললে ভুল হবে। কোন আওয়ার যদি বলতে চাই, 5 hour, 10 hour, যেমন ওয়েট ফর মি অ্যাট 5 hour অথবা অ্যাট 5 PM, মানে 5টা পর্যন্ত অপেক্ষা করো। বা কোনো একটা আওয়ার মানে ঘন্টা যদি আমি বোঝাতে চাই, তখনও কি হবে, অ্যাট ব্যবহার হবে। পার্ট অফ টাইম, একটা টাইমের মানে টাইম না ঠিক, পার্ট অফ ডে, মানে একটা দিনের, এটা টাইমটা লেখা ভুল হয়েছে, এখানে আপনারা ডে বুঝেন, পার্ট অফ ডে, অর্থাৎ একটা দিনের যে কয়টা পার্ট আছে, লাইক মর্নিং আছে, ইভিনিং আছে, আফটারনুন আছে, নাইট আছে, মিড নাইট আছে, একটা দিনের যত পার্ট আছে সেগুলো বলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাট ইউজ করতে হবে। যেমন অ্যাট নাইট, অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, অ্যাট মিড নাইট, এগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যাট ইউজ করতে হবে। এক কথায় 24 আওয়ারের মধ্যে যত সময় আছে সবগুলোকে আপনাকে অ্যাট দিয়ে বলতে হবে। কি বললাম, 24 আওয়ারের মধ্যে যত রকম টাইম আছে এগুলোর মধ্যে আপনাকে অ্যাট ইউজ করতে হবে। ওকে, অন। অন কখন ইউজ করব, যখন একটা কমপ্লিট ডে হয়ে যাবে, 24 আওয়ার হয়ে গেলে তো ডে হয়ে যায়, ডে হয়ে গেলেই এটা অন হয়ে যাবে। যেমন অন সানডে, মানডে, টুইসডে, হলিডে, পূজা ডে, ঈদ ডে, মানে ডে কথাটা থাকলেই, অথবা যেমন ধরেন
আজকে কয় তারিখ? আজকে হলো 16 তারিখ সম্ভবত, সরি মিনিট, আজকে হচ্ছে 17 তারিখ, 17ই মে। তো 17ই মে এটা একটা ফুল ডে, তাহলে ফুল ডে এর ক্ষেত্রে কি হবে, কি বলতে হবে, অন 17th মে, মানে 17ই মে, এটা হলো কি একটা কমপ্লিট একটা ডে। তাহলে ডে এর ক্ষেত্রে এখানে কি হবে, অন। অর্থাৎ যদি একটা ডে কমপ্লিট ডে হয়, 24 আওয়ার হয়ে গেলে যে একটা ডে হয়, সেই ডে হয়ে গেলে এটা হয়ে যাবে অন। সেটা সানডে মানডে হইতে পারে, কোনো তারিখও বোঝাইতে পারে, কোনো হলিডেও বোঝাতে পারে, যে কোনো কিছুই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ডে হবে। ডে পার হয়ে যখন একটা সপ্তাহ হয়ে যাবে, বা কোনো মাস হয়ে যাবে, কোনো বছর হয়ে যাবে, এরা মানে যুগ, 12 বছর এক যুগ হয়ে যাবে, সেঞ্চুরি হয়ে যাবে, বা আর ডিকেট, বা যা যা আছে, যত আর যা কিছু আছে উপরের দিকে যা আছে সব ক্ষেত্রে ইন হবে। যেমন ইন দিস উইক, ইন দ্য মান্থ, ইন মান্থ জানুয়ারি, ইন 2025, ইন 19th century, ইন 20th century, ইন দিস এরা, এইরকম যত রকম আর উপরের দিকে যা সময় আছে সবগুলোর ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ইন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকে একটু দ্রুতই ক্লাসটি কথা বলছি, বিকজ ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, আপনারা দেখতে চান না, এর জন্য চাচ্ছি ফাস্ট, যত দ্রুত জিনিসটাকে কভার করা যায়। ওকে, তারপরে আমি চলে যাব এটার ইউজ অফ প্রিপোজিশনে, একটা এক্সাম্পল দিব। সাবজেক্ট, মডেলস, ভার্ব, এটা গত ক্লাসে শিখিয়েছিলাম। এটার সাথে আমি প্রিপোজিশনটা অ্যাড করেছি, প্রিপোজিশনটা অ্যাড করেছি, শুধু ওই জিনিসটাই প্রিপোজিশন অ্যাড করেছি। যেমন আই শুড গো অ্যাট 7 PM, আমার 7টায় যাওয়া উচিত। তাহলে দেখেন এখানে অ্যাড বসেছে, কেন? কারণ 7 PM একটা আওয়ার বোঝানো হয়েছে। তারপরে কি দেখেন, আই ক্যান নট ওয়েট অন স্যাটারডে, আমি শনিবারে অপেক্ষা করতে পারি না। তাহলে দেখেন স্যাটারডে একটা কমপ্লিট ডে, এর জন্য কি হয়েছে, এখানে অন ব্যবহার হয়েছে, অন, রাইট, অন ব্যবহার হয়েছে। তারপরে ক্যান ইউ স্পিক ইংলিশ ইন 2025, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা আমার দিতে মনে ছিল না আসলে। এই যে এখন যে ক্লাস নিচ্ছি আমি এখনই এই এই জিনিসগুলো রেডি করেছি, তো অনেক কিছুই মানে মিস্টেক থেকে যায়, মানে আমি তো এখনো খুব ব্যস্ত আমার বিভিন্ন কাজ নিয়ে। তারপরেও শুধু কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লাসগুলো কন্টিনিউ করে যাওয়ার জন্য। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল গত বছর যে স্যার এই ক্লাসগুলো যেন আমি বন্ধ না করি, তো আসলে বন্ধ করে দেওয়ার মতোই অবস্থা হয়ে গিয়েছিল। তারপরেও আমি চেষ্টা করছি যে ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। তো এর জন্য তাড়াহুড়া করে মানে ভিডিও রেডি করি, এবং এর জন্য অনেক ভুল টুল থেকে যায়, আমি বুঝি। অনেক স্টাডি করার দরকার, নিজেরও তো স্টাডি করতে হয় একটা জিনিস শেখাতে হলে, সেই স্টাডি করার মতো সময় পাই না। এই যতটুকু প্রস্তুতি নিয়ে শুরু করতে পারি অতটুকু নিয়ে করি, এর জন্য অনেক ভুল টুল থেকে যায়। কিন্তু ভুলটা আমি সাথে সাথে কারেকশন করে দিব, যেন আপনারা ভুল না শেখেন, কারণ ভুল শিখলে তো আবার সমস্যা, তাহলে তো শেখার কোনো দাম থাকলো না। এর জন্য আমি কারেকশন করে দিব। কারেকশনটা আপনারা একটু, আপনারা যে নোটবুকটা ইউজ করেন এই স্পোকেন কোর্সের জন্য, সেখানে লিখে রাখবেন, যেন কেউ আমাকে ভুল না বোঝে যে স্যারে মনে হয় ভুল পড়ায়, এই স্যার দিয়ে কাজ হবে না। বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ, আমি আমার শিক্ষার্থীদেরকে যতটুকু শেখাচ্ছি সঠিকভাবে শেখানোর চেষ্টা করছি, এবং অনেকেই অনেক ভালো শিখছে। অনেক, আমার প্র্যাকটিক্যালি অনেক স্টুডেন্ট আছে যারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পর্যায়ে আছে, যারা আহ, বিভিন্ন ভালো ভালো পর্যায়ে আছে ইংলিশ শেখার পরে। তো ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করে যান, লেগে থাকেন, তাহলে অবশ্যই ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই সেন্টেন্সটা একটু বুঝিয়ে দিই। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো বা পারবে ইন 2025, এই যে 2025-এর মধ্যে। আমি এখন এটা একটা প্রশ্নবোধক চিহ্ন যে তুমি কি পারবে কিনা। তাহলে দেখেন 2025 একটা সাল, এখানে কি আসছে, ইন বসছে, এই তিনটা বোঝানোর জন্যই অ্যাট 7 PM অন স্যাটারডে ইন 2025। তাহলে অ্যাট কখন হবে, অন কখন হবে, এবং ইন কখন হবে, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। এবার দেখাবো প্র্যাকটিস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন। আমি একটা এখানে সেন্টেন্স লিখেছি, দেখেন, আই স এ ফুটবল ইন দ্য স্কুল on the table close to a bookshelf at night on Sunday. এখানে 1 2
3 4 5 5টা প্রিপোজিশন ইউজ করেছি। আমার মূল সেন্টেন্সটা হচ্ছে আই স এ ফুটবল। আমি একটা ফুটবল দেখেছিলাম। আমি একটা ফুটবল দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? ইন দ্য স্কুল। স্কুলে দেখেছিলাম, স্কুলের ভিতরে দেখেছিলাম। আরো স্পেসিফিক করে যদি বলি অন দ্য টেবিল, স্কুলের একটা টেবিলের উপরে দেখেছিলাম। আরো ক্লিয়ারলি যদি বলি ক্লোজ টু এ বুক সেলফ, এবং টেবিলের পাশে একটা বুক সেলফ ছিল, সেই বুক সেলফের পাশে যে টেবিলটা ছিল এই টেবিলের উপরে ছিল। কখন দেখেছিলাম? অ্যাট নাইট। আরো টাইমটাকে ক্লিয়ার করার জন্য অন সানডে, রবিবারের রাতের বেলায় একটা বুক সেলফের পাশে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে আমি একটা ফুটবল দেখেছিলাম। এটা কোথায়? একটা স্কুলের ভিতরে। তাহলে হ্যাঁ দেখেন, ছোট্ট একটা সেন্টেন্স আই স এ ফুটবল, সেটাকে কত বড় সেন্টেন্স করেছি, এবং এটার সহযোগিতা করেছে কে? প্রিপোজিশন। এই যে একটা প্রিপোজিশন ইন, এখানে একটা অন, এখানে একটা ক্লোজ টু, এই যে এখানে একটা অ্যাট, এখানে একটা অন। এই প্রিপোজিশন গুলো যদি আমি না অ্যাড করতাম তাহলে সেন্টেন্সটা কেমন হইতো? আই স এ ফুটবল, দ্য স্কুল, দ্য টেবিল, এ বুক সেলফ, নাইট, সানডে। তাহলে কি কোনো সেন্টেন্স হতো? হতো না। তাহলে দেখেন প্রিপোজিশন কত ইম্পর্ট্যান্ট। তাহলে কাইন্ডলি আপনারা এই জিনিসগুলো একটু বুঝে নেবেন, কেন এখানে ইন হয়েছে, কেন অন হয়েছে, ক্লোজ টুর মানে কি, অ্যাট কেন হলো, অন কেন হলো, এগুলো একটু যদি নিজে নিজে স্টাডি করেন ধরতে পারবেন। না বুঝলে কমেন্টে লিখে দেন এটা বুঝতেছি না, আমি আপনাকে বুঝিয়ে দিব। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে, সরি কমেন্ট সেকশনেও দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু আমার এটা লিংকটা পাবেন আপনি ডিসক্রিপশনে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যদি গ্রুপে অ্যাড হয়ে যান এবং ওইখানে প্রশ্ন করেন, আমাকে মেনশন করে যদি প্রশ্ন করেন আমি অ্যান্সার দিব, কারণ ওইখানে অনেকেই আছে, অনেকেই নিজেরা নিজেরা কনভারসেশন করে, আমি ওইগুলো শুধু দেখি, আমি কোনো রিপ্লাই দেই না। কিন্তু আমাকে মেনশন করে যদি বলেন যে স্যার আমি এই জিনিসটা বুঝতে চাই, তাহলে আমি এটা আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এবং এখানে কি বলেছি দেখেন, প্র্যাকটিস সেন্টেন্সেস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস করেন, নিজে নিজে বানান। যেমন এতদিন আপনারা দুইটা শব্দ শিখছেন, যেমন আই গো, এখন আরেকটা শিখছেন, মডেল ইউজ করেছেন আই ক্যান গো, তিনটা হলো। এবার আই ক্যান গো অন সানডে, আমি কোথায় রবিবারে যেতে পারি, এখন এই যে অন সানডেটা অ্যাড করলেন, সাথে আরেকটা অ্যাড করতে পারেন, আই ক্যান গো অন সানডে বাই বাস, বাস দিয়ে যেতে পারি। এরকম ভাবে আপনারা এখন নিজেরা নিজেরা যে সেন্টেন্সগুলো আগের ক্লাসগুলোতে শিখেছেন। আমি আরেকটা কথা বলবো, আমার 1 থেকে 11 নম্বর ক্লাসগুলো যারা যারা দেখেননি, এই ডিসক্রিপশনে আমি সবগুলো লিংক দিয়ে দিব, আপনারা ক্লাসগুলো দেখবেন। আমার বিশ্বাস যারা সিরিয়ালি ক্লাসগুলো করবেন ধৈর্য সহকারে, আমি 100% শিওর ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইনশাআল্লাহ। এটা আমি আমি অ্যাজ এ টিচার আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। এবং আপনার যদি বিশ্বাস না হয়, আপনার একটু মূল্যবান সময় খরচ করে আপনারা ক্লাসগুলো দেখেন, আমার বিশ্বাস আপনারা এটা থেকে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তো ওই ক্লাসগুলো দিয়ে আপনারা হচ্ছে বেসিক সেন্টেন্সগুলো মেলাবেন, আর এই ক্লাসগুলো দিয়ে আপনারা সেন্টেন্সটাকে এলাবোরেট করবেন, বড় করবেন, মানে এক্সটেনশনটাকে বাড়াবেন শুধু। দেখবেন আপনার সেন্টেন্সগুলো ইজি হচ্ছে, আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাচ্ছে, আপনি স্পিকিং হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং ফাইনালি আমরা নেক্সট ক্লাস করব আগামী স্যাটারডেতে। যদি আমরা ফ্রাইডেতে লাইভ ক্লাসে যাই তাহলে পরের স্যাটারডেতে ক্লাস দিব, মাইন্ডেড। আর যদি লাইভ ক্লাস না হয় আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিব লাইভ ক্লাস হবে কিনা, এবং এই ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দিয়েও আপনাদেরকে বলে দিব। যদি লাইভ ক্লাসে আপনারা অ্যাটেন্ড করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন, আমি লাইভ ক্লাস অ্যারেঞ্জ করব। আর লাইভ ক্লাসটা যদি না নিতে পারি তাহলে আমি প্রিপোজিশন উইথ মুভমেন্ট ভার্বস এই টপিকের উপরে আগামী স্যাটারডেতে একটা ক্লাস দিব আপনাদেরকে। এটা হবে ক্লাস নাম্বার 13, 13 নম্বর ক্লাস হবে। এবং মুভমেন্ট ভার্ব দিয়ে কিভাবে প্রিপোজিশন ইউজ করতে হয় আপনারা চমক লেগে যাবে, সবাই অবাক হয়ে যাবেন যে হাউ ইটস পসিবল। এবং আপনাদেরকে একটা গ্রাফ এঁকে আমি বোঝাবো। আগামী ক্লাসটা আমি ক্লাসরুমে নিব, তো আশা করি আপনারা সেই ক্লাসে সবাই 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 অংশগ্রহণ করবেন, এবং বেশি বেশি আবারও বলছি বেশি বেশি শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেখার
এটাই উপযুক্ত সময়। আপনি অনেক ফানি ভিডিও দেখে সময় পার করতে পারেন, অনেক অপ্রয়োজনীয় তথ্য বা মজা বা মুভি টুভি দেখে আপনারা আপনাদের সময়কে পাস করতে পারেন, কিন্তু শেখায় সময়টা বিনিয়োগ করাটা হবে বুদ্ধিমানের কাজ, শিক্ষায়। তো এর জন্য আমি বলবো ইংলিশ শিক্ষাটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা মাস্ট লাগবে, আজকে না লাগেও কালকে লাগবে, লাগবেই লাগবে, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এটা এই শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তো এর জন্য আমি বলবো আপনারা কাইন্ডলি আপনাদের মূল্যবান সময়টাকে এই শিক্ষার পেছনে বিনিয়োগ করেন, ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন এবং পরে আফসোস থাকবে না। তো আপনারা এতক্ষণ যাবত এই ভিডিওটা দেখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। সর্বোপরি আমি আপনাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বলে শেষ করছি। দিস ইজ প্রিন্সিপাল এমআর খান অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্ন এন্ড লিড দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।